আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আজকের দীর্ঘ রমজানের ১ মাসের আমাদের বন্ধ থাকার পর আজকে ১ম ঈদের পরে আমরা প্রোগ্রাম ক্রিমিনাল জাস্টিস শুরু করেছি। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। সকলকে আমার ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ঠিকমতো আনন্দের মাধ্যমে পরিবার-পরিজনের সাথে ঠিকমতো ঈদ উদযাপন করেছেন এবং সবাইকে আমার ঈদের শুভেচ্ছা। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। রোববার আমি লাইভ প্রোগ্রাম করি এবং তার পরের দিন নেক্সট ডে সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত একই প্রোগ্রামটা আবার পুনঃপ্রচার করা হয়, অর্থাৎ রিপিট দেখানো হয় এনটিভিতে। এবং ২০০২ সাল থেকে আমি আজম অ্যান্ড কো সলিসিটরস ফার্ম প্রতিষ্ঠিত করার পর থেকেই আমি শুধু ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করে আসছি। আমার স্পেশালিজম, আমার অভিজ্ঞতা, আমার দক্ষতা, এক্সপার্টিজ হলো শুধু ক্রিমিনাল ল এর উপরে। আমি শুধু ক্রিমিনাল ল এ প্র্যাকটিস করে আসছি দীর্ঘ প্রায় ২৬ বছর ধরে। যার জন্য আমি এই ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের মধ্যে শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ যেহেতু এটা পুলিশ প্রসিকিউশন করে এবং আমাদের অপোজিশন, আমাদের বিপক্ষে হচ্ছে পুলিশ, আমরা আপনাদেরকে ডিফেন্ড করি, ক্লায়েন্টদেরকে ডিফেন্ড করি এবং আমাদের আদার সাইড যারা প্রসিকিউট করে ক্লায়েন্টদেরকে তারা হলো পুলিশ। যেহেতু এটা খুবই সেনসিটিভ নেচার অফ দ্য লিগ্যাল প্র্যাকটিস আমি যেটা করি, যার জন্য আপনাদের সুবিধার্থে আমি আপনাদের সেফগার্ডের জন্য, আপনাদের কোনো ধরনের ক্ষতি যেন না হয়, আমি লাইভ প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্নাদি নিই না। কারণ লাইভের মধ্যে কোনো প্রশ্নাদি করলে অনেক কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলো ব্রিচ হওয়ার যথেষ্ট রিস্ক থাকে। আমি প্রোগ্রামের পরে প্রত্যেক সময়েই আমি ঘন্টা ২-১ পর্যন্ত আমি সবসময় ফ্রি থাকি। আমি অনেক সময় সবসময় বলে আসি যে আপনারা প্রোগ্রামের পরে আমাকে ফোন করবেন এবং ফোন করলে আপনাদের কোনো প্রশ্নাদি থাকলে তার উত্তর আমি দেওয়ার জন্য সবসময় রেডি থাকি। এই জন্য আপনাদের কোনো প্রশ্নাদি যদি থাকে, আপনারা সবসময় প্রোগ্রামের পরে আমার অফিসের নাম্বার আছে, আপনারা আজম অ্যান্ড কো সলিসিটরস এর ওয়েবসাইটে গেলে দেখবেন 020770900707। ওই নাম্বারে ফোন করলে এটা সরাসরি আমার ইমার্জেন্সি লাইনে চলে আসবে এবং আমি আপনাদের প্রশ্নাদির উত্তর দিতে পারব। যেহেতু প্রোগ্রামের পরে আমি এনটিভির স্টুডিওতে আর থাকি না, আমি অনলাইনে প্রোগ্রাম করার পরে এই ডিসকানেক্টেড হয়ে যায়, যার ফলে আপনাদেরকে ফোন করতে হবে আমার অফিসের নাম্বারে, যেটা আমি আবার বলছি 020770900707। ওই অফিসের নাম্বারে ফোন করলে আমার ইমার্জেন্সি লাইনের সাথে কানেক্টেড থাকে সেটা। আমি আপনার প্রশ্নের টেলিফোন কলের আনসার করব এবং প্রশ্নাদির উত্তর দেওয়ার জন্য রেডি থাকব। I am going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits. If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশের স্টেশন নিয়ে যায়, সেটা ঘর থেকে হোক, রাস্তা থেকে হোক, আপনার কাজের জায়গা থেকে হোক, যেখান থেকে হোক না কেন, তাইলে সরাসরি যোগাযোগ করবেন
একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সলিসিটরের সাথে মিটিং করা পুলিশের ইন্টারভিউর আগে এবং একইভাবে গুরুত্বপূর্ণ পুলিশের ইন্টারভিউর পরে। কারণ পুলিশের ইন্টারভিউর পরেও যদি আপনি করেন তখন এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জন্য তখন আপনার মাথায় থাকবে কি কি প্রশ্ন সমূহ আপনাকে করেছে পুলিশ ইন্টারভিউর সময়, যেটা আপনি টেপ রেকর্ডেড ইন্টারভিউর মধ্যে আপনার পুলিশ স্টেশনের মধ্যে যেটা আপনার দিয়েছেন সেখানে আপনার ব্যাকবোন হিসাবে কাজ করবে। সেখানে আপনি প্রস এন্ড কনস কি কি আছে, পজিটিভ সাইড কি কি আছে, কি কি ভুল করেছেন, সেগুলো সবগুলো এভালুয়েট করা যাবে, মূল্যায়ন করা যাবে। এই জন্য সবসময় ইন্টারভিউর পুলিশ স্টেশনে ইন্টারভিউর আগে এবং পরে দুইটা সময়েই আপনাকে লয়ারের অ্যাডভাইস নিতে হবে। এই স্টেজগুলোকে মিস করা যাবে না। আপনার সবসময় যেহেতু পুলিশ স্টেশনের মধ্যে 24 আওয়ার্স ডিউটি লয়াররা থাকে, আপনি হয়তো তাদের কাছ থেকে অ্যাডভাইস পাবেন, কিন্তু তারা আপনাকে ওই রকম সময় দিবে না এবং তারা ওখানে ওই দিন যতজন লোক অ্যারেস্ট হবে আপনার ওই স্লটের মধ্যে মনে করেন 8 ঘন্টা সময়ের মধ্যে 9টার থেকে 5টা বা 5টার থেকে আরো 8 ঘন্টা 24 আওয়ার্স স্লট গুলো থাকে। যতগুলা মানুষ ওই সময়ের মধ্যে অ্যারেস্ট হবে সবাইকে রিপ্রেজেন্ট করতে হয় ওই লয়ারকে, যার জন্য তাদের সময় খুবই সীমিত এবং তারা আপনার ফুল ডিটেইলড ইনস্ট্রাকশন নেওয়াটা আপনার অনেক সময় সময়ের অভাবে সম্ভব হয় না। যার জন্য আপনাকে ইন্টারভিউর পরে হলেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে মিটিং করবেন। মনে রাখবেন এদেশের মধ্যে দুই ধরনের ল আছে, সিভিল ল এবং ক্রিমিনাল ল। হাউজিং, ইমিগ্রেশন, ডিভোর্স, প্রপার্টি, এগুলো সবগুলোই হলো আপনার সিভিল ল। ল এন্ড প্রসিজার সিভিল ল, সিভিল কোর্টের মধ্যে হলো কমপ্লিটলি ডিফারেন্ট দেন ক্রিমিনাল কোর্ট, যেগুলো হয় ক্রাউন কোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে, পুলিশ স্টেশনে। সুতরাং আপনাকে যেতে হবে এমন সলিসিটরের কাছে যাদের অভিজ্ঞতা আছে, যাদের দক্ষতা আছে, এক্সপার্টিজ আছে ক্রিমিনাল লয়ের উপরে। আমি 26 ইয়ার্স ধরে প্রায় এখন শুধু ক্রিমিনাল লয়ের উপরে প্র্যাকটিস করে আসছি এবং আপনাকে খুঁজে বের করতে হবে দক্ষতা সম্পন্ন, দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন কারা আছে। আজকের টপিকের মধ্যে আমার থাকবে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো what can the defendant do to help prepare his her defense। এটা ইম্পর্টেন্ট এই জন্য আপনার ইনস্ট্রাকশনের উপরে, আপনার বক্তব্যের উপরে, আপনার মানে ইনফরমেশন যেগুলো দিবেন সেগুলোর উপরে নির্ভর করে আমাদেরকে আপনার কেসটা প্রিপেয়ার করতে হবে। এই জন্য what can the defendant do, আপনি কি করতে পারেন, কি কর্তব্য করণীয়, কি করা উচিত to help prepare his her defense, যে আপনাকে হেল্প করতে হলে আপনার প্রিপারেশন কি করতে হবে, আপনার কি কি করা উচিত, সেগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। প্রথমটা হলো কি, রাইট আউট এভরিথিং, সবগুলা লিখেন, that you remember about what happened before, during and after your arrest। সবগুলো আপনি লিখবেন, একদম খুব ডিটেইলড ওয়েতে লিখবেন, যে ঘটনার আগে, ঘটনার পরে এবং ঘটনার সময় কি হয়েছিল এগুলো সব বিস্তারিত আপনি নোট করবেন, লিখবেন। কারণ দেরি যদি করেন তাহলে হয়তো আপনি ভুলে যাবেন, আপনার মনে থাকবে না সঠিক ইনফরমেশন গুলো। এই জন্য ইমিডিয়েটলি করতে হবে, ডিউরিং, আফটার
and before your arrest what happened. তারপর আরেকটা হলো কি, prepare a clear chronological account of the events including as much detail as possible. আপনি একটা কালানুক্রমিক মানে ডেটের পর ডেট দিয়ে দিয়ে একটা ডিটেইল একটা আপনি ইভেন্ট গুলো কি হয়েছে না হয়েছে এগুলো সবগুলো লিখতে হবে আপনার। এবং লিখার পরে আপনি ওই টাইমে ওই ডেতে মানে ওই ইভেন্ট গুলো যেগুলো ঘটেছে সেকে একটু ডিটেইলস আরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন, মোর ইনফরমেশন। সুতরাং আমাদের বুঝতে সুবিধা হয় আপনার কেসের ব্যাকগ্রাউন্ড সবগুলো আমাদের একটা ইনস্ট্রাকশনটা ক্লিয়ার থাকবে, আপনার বক্তব্যগুলো আমাদের কাছে সবগুলো সঠিকভাবে চলে আসবে। প্রিপেয়ার এ লিস্ট অফ পটেনশিয়াল উইটনেসেস। আপনি হয়তো ভুলে যেতে পারেন কি কে কে ঘটনাস্থলে ছিল, কে কি দেখেছে, হ্যাঁ, কে কোন কথা বলতে পারবে, কে আপনার প্রত্যক্ষদর্শী ছিল, কে গন্ডগোলটা শুনেছে, এগুলো হলো আপনার উইটনেসদেরকে বলতে হবে। সুতরাং আপনাকে উইটনেস যারা ছিল, পটেনশিয়াল উইটনেস, যে সম্ভাব্য উইটনেস যারা আছে তাদের একটা লিস্ট আপনাকে প্রিপেয়ার করতে হবে এবং সেটা আপনার সলিসিটরকে আমাদেরকে দিতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। and details of people involved in the case, এবং আপনাকে সবসময় রিমেম্বার করতে হবে ওই কেসের মধ্যে কে কে ইনভলভড ছিল, কারা কারা ইনভলভড ছিল, তাদের নাম লিখতে হবে সবগুলো chronologically, date by date, their role, কার ভূমিকা কি ছিল, কে কি করেছে, কে কি শুনেছে, এগুলো সব লিখবেন। what they know, আপনি মনে করেন তারা কি জানতে পারে, and what you think they might remember, এবং আপনি কি মনে করেন যে তারা কি কি স্মরণ করতে পারে, কি কি প্রত্যক্ষদর্শী হিসেবে বলতে পারে, কি কি চাক্ষুষ সাক্ষী হিসেবে বলতে পারে, এবং শোনা সাক্ষী যে কি শুনছে সে কি বলতে পারবে, এগুলো সবগুলো ডিটেইলস গুলো লিখবেন। compile any contact information you may have for witness, এবং আপনি সবসময় একটা সংগ্রহ করবেন, সবগুলো জোগাড় করবেন, কম্পাইল করবেন, তাদের যোগাযোগ করার যে ইনফরমেশন গুলো, টেলিফোন অ্যাড্রেস, মোবাইল টেলিফোন নাম্বার, সবগুলো উইটনেসদের যা যা ইনফরমেশন কন্ট্যাক্টেড সেগুলো আপনি সবগুলো সংগ্রহ করবেন। and then gather any evidence that you might have relating to the case. আপনি কেসের উপরে আপনার কোনো এভিডেন্স যদি থাকে, কোনো সাক্ষী প্রমাণাদি, কোনো এভিডেন্স তথ্য প্রমাণাদি যদি থাকে, সেগুলো আপনি জোগাড় করবেন। ফর এক্সাম্পল, টেলিফোন টেক্সট মেসেজ হইতে পারে, ফটোগ্রাফস হইতে পারে, ইমেইল হইতে পারে, ইনভয়েস থাকতে পারে, রিসিপ্টস হতে পারে, এবং কন্ট্যাক্টস, তাদের যোগাযোগের যে বিভিন্ন ইনফরমেশন, টেলিফোন থেকে শুরু করে, মেসেজ থেকে টেক্সট মেসেজ, ফটোগ্রাফ থেকে শুরু করে, ইমেইল, ইনভয়েস, রিসিপ্টস, এভরি সিঙ্গেল থিং আপনি জোগাড় করবেন, সবগুলো কম্পাইল করবেন। রাইট আউট এ ব্যাকগ্রাউন্ড অফ ইউর এডুকেশন, খুবই দরকার। আপনি ইউনিভার্সিটিতে গেছেন, স্কুলে গেছেন, কলেজে গেছেন, ইউকে তে যাওয়ার দরকার নাই, বাংলাদেশেও যদি যাইয়া থাকেন সেগুলো সবগুলো লিখবেন। এনি কমিউনিটি ইনভলভমেন্ট, যে আপনি কমিউনিটি ওয়ার্ক করেন, চ্যারিটি ওয়ার্ক করেন, কোন কোন ইনভলভমেন্টটা আছে, কোন কোন অর্গানাইজেশনের সাথে চ্যারিটেবল কাজ করেছেন, এগুলো সবগুলো লিখবেন, এগুলো ভালো দিক। and employment history, এবং আপনার কাজের একটা chronological
আপনার হিস্ট্রি লিখতে হবে, কোন জায়গায় কতদিন কিভাবে কাজ করেছেন, কোন পজিশনে কাজ করেছেন। Gather documents that would prove enrollment in education. আপনি যদি কোনো একটা কোর্সের জন্য এনরোলমেন্ট হয়ে থাকেন, রেজিস্টার্ড হয়ে থাকেন, তাহলে ওই এনরোলমেন্টের কোর্সে যে রেজিস্ট্রেশন করেছেন আপনি, তার একটা কনফার্মেশন এনরোলমেন্ট লেটার জোগাড় করবেন। অর কমিউনিটি প্রোগ্রাম, কোনো কমিউনিটি প্রোগ্রামের সাথে যদি আপনি অ্যাটেন্ড করে থাকেন, তাও আপনি জোগাড় করবেন। If possible, get letters from employer confirming employment status. আপনার এমপ্লয়ারের কাছ থেকে চিঠি নিবেন, সেটাও দরকার। আপনি কি সেলফ এমপ্লয়েড, নাকি আপনি এমপ্লয়ার, নাকি আপনি কন্ট্রাক্টর হিসেবে সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করেন। এবং তারা যেহেতু আপনাকে জানে, চিনে, রীতিমতো তারা আপনার সাথে ওয়ার্ক রিলেটেড কমিউনিকেশনটা হচ্ছে, তাদের একটা ক্যাপাসিটি আছে আপনার সম্বন্ধে একটা বক্তব্য দেওয়ার, একটা মানে কিছু একটা স্টেটমেন্ট দেওয়ার যে আপনি একজন ভালো মানুষ। এগুলো সব কেসের জন্য এগুলো দরকার পড়ে না, কিন্তু অনেকগুলো কেসের জন্য এগুলো দরকার পড়ে। পার্টিকুলারলি ফ্রড এবং ডিসঅনেস্টি কেসের জন্য, যেখানে বলা হয় আপনাকে অসৎ, ডিসঅনেস্ট, থেফট করে আপনার এলিগেশন, সেখানে একজন ভালো অবস্থানের লোক যদি আপনাকে কনফার্ম করে যে আসলে না, আপনি লোক হিসাবে সৎ, তখন সেটা কাজে আসে, সেটা আমরা সাবমিট করি কোর্টের কাছে। এবং স্টার্ট কনসিডারিং who could be a character witness. আপনি কনসিডার করা শুরু করেন যে কে কে আপনার ক্যারেক্টার উইটনেস হতে পারে, কে আপনার জন্য রেফারেন্স দিতে পারে। A person who can testify on your good ethical qualities, যে একটা আপনার জন্য সাক্ষী দিতে পারবে, আপনার একটা নৈতিক গুণের দিক দিয়ে আপনার যে ভালো লোক সেটা বলতে পারবে। and morality, এবং আপনি যে একজন নৈতিকতা সম্পন্ন, একজন গুণবান, গুড এথিক্যাল কোয়ালিটিস গুলো আপনার আছে, সেগুলো যারা বলতে পারবে একটা ক্যারেক্টার রেফারেন্সের মাধ্যমে, বেসড অন দেয়ার ওন নলেজ অফ ইউর, তারা আপনাকে চিনে, জানে ওইটার ক্যাপাসিটিতে, and based on your reputation in the community, and অথবা কমিউনিটিতে আপনার একটা সুপরিচিতি আছে, সবাই আপনাকে চিনে, কারণ আপনি অনেক ভালো ভালো কাজ করেছেন, ওইটার ভিত্তিতেও একজন মানুষ আপনার জন্য রেফারেন্স দিতে পারে। কিন্তু রেফারেন্সটা কিন্তু একটা একজন মানে ব্যক্তি হতে হবে, একটা দায়িত্বশীল ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে হইতে হবে। মনে করেন আমাদের একটা মনে আছে তো যে ক্যারেক্টার রেফারেন্স দেয় আমাদের দেশে, কলেজের প্রিন্সিপালে দেয়, স্কুলের হেডমাস্টারে দেয়, তাই না? এই ধরনের একটা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর, একজন একটা প্রতিষ্ঠানের যে মেইন চিফ এক্সিকিউটিভ, বড় পজিশনে যারা আছে, তাদের কাছ থেকে যদি একটা কিছু আসে লিখিত ভাবে, ওইটা কোর্টের কাছে মোর গ্রহণযোগ্য হয়। তারা মনে করে কিনা এটা একটা পার্সন অফ এ গুড পজিশন, এই কথাগুলো বলেছে, সুতরাং তার ক্যাপাসিটি হইল সে আপনাকে চিনে তার এমপ্লয়ি হিসাবে, সুতরাং ওইটার গুরুত্বটা একটা বেশি থাকে, রাদার দেন আপনি জাস্ট যেখান থেকে যে কোনো কেউ বন্ধু বান্ধবরা বলে একটা রেফারেন্স নিলেন, একটা চিঠি লেখায় নিলেন, ওগুলোর গুরুত্বটা বেশি একটা থাকে না। Write out any questions you may have about judicial process. যেহেতু ক্রিমিনাল কোর্টের প্রসেস গুলো খুবই আপনার কমপ্লেক্স, খুবই জটিল এবং খুবই টাইম কনজিউমিং, বড় কেসগুলো ক্রাউন কোর্টের মধ্যে যায়, সেখানে আপনার বিচার ব্যবস্থাগুলো অনেকগুলো বোঝা বড় মুশকিল,
কোন স্টেপটা হয়, অনেকগুলো কোর্ট হিয়ারিং হয়, একটার পর একটা এভিডেন্সের উপরে বিভিন্ন হিয়ারিং গুলো হয়। একটা ট্রায়ালের আগে প্রায় হয়তো 2, 4, 10টা 15টা আরো কোর্ট হিয়ারিং হয়। এগুলো আপনার বুঝতে যদি অসুবিধা হয়, আপনি লয়ারের সাথে কথা বলবেন এবং বুঝার চেষ্টা করবেন যে কি কারণে এই হিয়ারিংটা হচ্ছে এবং আপনাকে কোনো কিছু করতে হবে কিনা ওই হিয়ারিং এর জন্য, আপনার অপশন কি, সেটাও আপনি আপনার লয়ারের সাথে কথা বলে নেবেন। And what to expect so that your lawyer can efficiently and thoroughly address all concerns in your next meeting. এবং আপনি কি কি জানতে চান লয়ারের কাছ থেকে, কি কি বুঝতে চান, কি কি আপনার মানে বুঝার কমতি আছে, এগুলো সব আপনার ইনফরমেশন গুলো আগের থেকে লয়ারকে বলবেন। সুতরাং মিটিং এর আগে তারা প্রিপেয়ার থাকবে আপনার সাথে সবগুলো ডিটেইলস ডিসকাস করার জন্য। উইটনেস হলো খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্রিমিনাল কেসের জন্য। সাক্ষী, a witness is someone, একজন উইটনেস হলো ওই ব্যক্তি who is required to come to the court, যে আপনার কোর্টে আসতে হয়, যাকে কোর্টে আসতে হবে এবং কি জন্য আসবে, টু আনসার কোয়েশ্চেনস অ্যাবাউট এ কেস। একটা কেসের উপরে বিভিন্ন কোয়েশ্চেন থাকবে, পুলিশের বা ব্যারিস্টারের বা লয়ারের বা জাজের বিভিন্ন প্রশ্নাদি থাকবে। ওই প্রশ্নাদির উত্তর দেওয়ার জন্য যারা আসবে কোর্টের মধ্যে, তাদেরকে বলা হয় উইটনেস। More generally, a witness is someone who can provide relevant information about a crime. যে তাকে উইটনেস আমরা বলি যে একটা রিলেভেন্ট ইনফরমেশন, যে সংশ্লিষ্ট প্রাসঙ্গিক তথ্য প্রমাণাদি ইনফরমেশন গুলো আপনাকে কোর্টকে জানাতে পারবে, দিতে পারবে এবং প্রোভাইড করতে পারবে এবং জাজের বিভিন্ন কোয়েশ্চেন আদি যেগুলো থাকে সেগুলোর উত্তর দিতে পারবে। যারা কোর্টে আসবে উইটনেস হিসাবে, এগুলো হলো তাদের দায়িত্ব, এটা তাদেরকে এক্সপ্লেইন করতে হবে এবং পুলিশেও উইটনেস আনে পুলিশের পক্ষ থেকে তাদের কেসটাকে বোঝানোর জন্য, এক্সপ্লেইন করার জন্য কোর্টকে, এবং যারা বিবাদী আসামি থাকে, ডিফেন্ডেন্ট থাকে, তাদের পক্ষেও আমরা উইটনেসদেরকে কোর্টে নিয়ে যাই। দর্শক, আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসছি। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আমরা এই টপিকটার উপর আরো কন্টিনিউ করব, সবাই আমার সাথেই থাকুন।